নিয়র নিবেদিত নেক্সাস লেডিস ক্লাবের শনিবারের আড্ডায় জোহরা মারিয়াম লিসা হাজির হয়ে গেছে, আর সেই সাথে আপনাদেরকেও আমি আমন্ত্রণ জানাচ্ছি কিন্তু আমাদের আজকের আড্ডায়। সামনে খুশির ঈদ। এই খুশির ঈদে আমাদের আশেপাশের মানুষগুলোকে, আপন মানুষগুলোকে আমরা খুশি করতে কিন্তু ব্যস্ত। শুধু ঈদ বলে কথা না, যে কোনো সময় আমাদের একটা চেষ্টা থাকে আমাদের প্রিয় মানুষগুলো, আশেপাশের মানুষগুলোকে যেন আমরা খুশি করতে পারি। আর এই খুশি করতে গিয়ে অনেক সময় দেখা যায় যে আমাদের জীবনটা মানে খুশিটা হারিয়ে যায়, আমরা নিজেদেরকে হারিয়ে ফেলি। আজকে এমন একটা টপিক নিয়েই আমি আড্ডা দেব। আজকে আমাদের আড্ডার টপিক হচ্ছে সবাইকে খুশি রাখি। যারা যারা খুশি খুশি মনে আজকের এই আড্ডায় যোগদান করতে চাচ্ছেন, অবশ্যই আমি জানি আমি আড্ডা যখন দিতে আসি আপনারা সবাই খুশিই থাকেন, তো দ্রুত জয়েন করে ফেলবেন। জয়েন করার জন্য আপনার স্ক্রিনে দেওয়া জুম আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। বরাবরের মতো এই 3 জন অতিথি আছেন আমার সাথে আজকে আড্ডা দেওয়ার জন্য, চলুন তাদের সাথে পরিচিত হয়ে নিই। শুরুতেই আমার সাথে আছেন মৌসুমী আচার্য, ফ্রিল্যান্স জার্নালিস্ট ও চিত্রনাট্যকার। তারপরেই আছেন ফারহানা জুথি, সাংবাদিক ও চারুশিল্পী। আর সেই সাথে আছেন আমার শনিবারের বন্ধু রাহিমা সুলতানা রিতা, লাইফস্টাইল এক্সপার্ট। অনেক ধন্যবাদ। আপনাদেরকে অনেক স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আড্ডাতে। খুব চমৎকার একটা বিষয়, এবং আমাদের জীবনের প্রতিনিয়ত যে ঘটনাটা ঘটে যে আমরা সবাইকে আসলে খুশি করতে চাই, এই খুশি করতে যে দেখা যায় যে আমরা আসলে আর খুশি থাকতে পারি না। আর তো আজকে আমরা এরকম একটা বিষয়, এই বিষয়টা নিয়ে কিন্তু আড্ডা দিচ্ছি। শুরুতেই আমি মৌসুমী আপুর কাছে আসি। মৌসুমী আপু, এই যে খুশি করতে চাওয়ার ইচ্ছাটা আমাদের, এটাকে আপনি কিভাবে দেখেন, যে এটাকে আসলে সবসময় খুশি করা উচিত নাকি উচিত না? একসাথে শতভাগ আপনি সবাইকে খুশি করতে পারবেন না কখনোই। বস্তুই হোক ব্যক্তিই হোক, শতভাগ নিখুঁত হওয়া সম্ভব না। কিন্তু অন্যের আনন্দের মধ্যে যদি আপনি খুঁজতে পারেন তাহলে খুশি থাকা সম্ভব। হ্যাঁ, আমাকে যদি জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো যে নিজে খুশি থাকতে জানাটাও খুব জরুরি। আপনি যদি সুস্থ না থাকেন, আপনি যদি হাসতে ভুলে যান, আপনি যদি সাজতে ভুলে যান, আপনি যদি বাঁচতে ভুলে যান, আপনি কারো খুশির কারণ হতে পারবেন না। তাই প্রথম নিজেকে খুশি রেখে সবাইকে খুশি রাখার চেষ্টা করলে অন্যের হাসিতে নিজে হাসতে যান না, মানে হাসতে পারা যাবে, আমার বিশ্বাস। খুব চমৎকার একটা কথা বলেছেন জুথি আপু, সেম কথাটাই জানতে চাই আপনার কাছে। খুশি থাকাটা খুব জরুরি, কিন্তু খুশি করাটা খুব কঠিন। সেটা নিজের উপর নির্ভর করে যে আমি কতটুকু খুশি করতে চাই। সেই ক্ষেত্রে দেখা যায় যে খুশি যাদেরকে করব তারা কতটুকুতে খুশি হয়। যদি এই খুশি করতে চাই এবং কতটুকু খুশি তারা হচ্ছে, এখানে যদি একটা মিথস্ক্রিয়া যদি ঠিকমতো হয়, ব্যালেন্স হয়, হ্যাঁ ব্যালেন্স হয়, তাহলে আসলে খুশি করাটা খুব সহজ হয়। তবে এই খুশি করতে যে অনেক কিছুই আসলে হারিয়ে যায় যদি, যেটা বলছি ব্যালেন্সটা না হয় আমাদের, আসলে ওই রকম জায়গাতে আসলে নিজেকেও আসলে খুশি করার জরুরি আমাদের জন্য। কারণ খুশি না থাকলে কিন্তু আমি অন্যকে খুশি করতে পারবো না। সত্যি তাই। রীতা আপা, এখন আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে দুজনে কিন্তু একটা কথাই বললেন যে নিজেকে খুশি রাখা, এবং আমরা সবাই জানি যে আপনি আসলে নিজেকে সবসময় খুশি রাখতে পছন্দ করেন। আপনি একটু বলেন না। হ্যাঁ, সেটা তো অবশ্যই, আপনি একটু বলেন না যে এই খুশি রাখা বা নিজে খুশি থাকা কোনটা বেশি জরুরি আসলে? প্রথমেই আমি অন্যকে খুশি রাখতে হলে আমাকে খুশি রাখতে হবে, আমাকে সুন্দরভাবে বাঁচতে হবে, ভালোভাবে বাঁচতে হবে। আর আমি যদি নিজে অসুখী হই আর অখুশি থাকি, তাহলে আমি আরেকজনকে খুশি করতে কেনে দেবো বলো? আমি তো খুশির ডেফিনেশনই জানি না। আমি খুশির ডেফিনেশন জানতে হলে আমার নিজের ভিতরে। তবে হ্যাঁ, এখন একটা কথা আছে, পরিবার, পরিস্থিতি, পরিবেশ সব কিছু মিলিয়ে এরকম অনেক সময় হয় আমি খুশি আছি ঠিকই, কিন্তু আমার পরিবারে আরও কিছু সদস্য আছে, তাদের এমনই মেন্টালিটি যে তারা কোনোভাবেই তাদেরকে হ্যাপি করা সম্ভব নয়। তখন কিন্তু আমার এই হ্যাপিনেসটাও তখন এক এক সময় গিয়ে এখানে হার্ড হয়। মনে হয় যে এতটা করার পরেও আমি আসলে স্যাটিসফাইড করতে পারছি না, এটা কি আমারই অক্ষমতা বা আমারই অযোগ্যতা? এরকম একটা জিনিস, একটা সেলফ অ্যানালাইসিসের একটা জায়গা তৈরি হয়। তো আমার মনে হয় যে মানুষগুলো পরিবারের এক একজন এক এক রকম থাকে, তখন তাদের কেন তারা এরকম করছে এই জিনিসটা, রুটটা যদি আমরা খুঁজে বের করে তাদেরকে যদি ওখান থেকে বার করতে পারি,
তাহলে মনে হয় পরিবারের সবাইকে নিয়ে হ্যাপি থাকা যায়। সত্যি মানে আমরা কিন্তু সবসময় একটা কথা এখানে বললাম, মানে শুরুই করলাম যে নিজেকে খুশি রাখতে পারলেই আসলে আমরা খুশিটা অন্যকে দিতে পারবো, কিন্তু তারপরেও থাকে একটা বিষয় থেকেই যায়। যেমন এটা বলি যে ইউ আর নট আ আইসক্রিম সেলার, ইউ ক্যান নট মেক এভরিওয়ান হ্যাপি। কিন্তু যেটা হচ্ছে যে আমি যেটা বুঝি যে আইসক্রিম সেলার হয়েও কিন্তু লাভ হয় না, কারণ সবার কিন্তু আইসক্রিম পছন্দ না, তাই না? সেখানেও কিন্তু একটা কিন্তু থেকে যায়। তো সেই ক্ষেত্রগুলোতে বা আপনার প্রত্যেকেই নিজেদের কর্মক্ষেত্রে স্বস্থানে একটা পর্যায়ে পৌঁছে গেছেন, তো যখন খুশি করতে পারেন না বা আপনার কোনো বিহেভিয়ারে খুশি হচ্ছে না কেউ, তো তখন কেমন লাগে যদি আপনি যদি একটু বলতেন। এটা খুব আপেক্ষিক ব্যাপার। হ্যাঁ, আসলেই আমি কাজটা করলাম, অনেক পরিশ্রম দিলাম, এফোর্ট সর্বোচ্চ দিলাম, অনেক হয়তো কিছু ত্যাগও করতে হলো, কিন্তু শেষ পর্যন্ত আমি যার জন্য করলাম সে খুশি হচ্ছে না। তখন আসলে বিষয়টা মনে হয় কি, আমি কি তাহলে একদম শূন্য, আমার কোনো যোগ্যতাই নেই। দেখা গেছে যে তাকে, সে যে অখুশি হলো তার ন্যূনতম সেই বোধটাও হয়তো থাকছে না যে আমার জন্যই তো সে সময়টা দিল, এই পুরো পরিশ্রমটি আমার জন্য। তখন নিজের কাছে খারাপ লাগা তো তৈরি হয়, পাশাপাশি সামনে যে আরো কাজ করব বা তাকে সে যে দায়িত্বটা দিল বা সে যে অখুশি হলো সেটাকেও যে সংশোধন করে ভালো করে কাজ করব, সেই কর্মস্পৃহাটা আসলে হারিয়ে যায়। তখন একটা দোটানায় পড়ি যে আসলে কি আরো কাজ করতে হবে নাকি এখানেই থেমে যাব। কিছু হয়তো আরো দুই একবার চেষ্টা করলাম, কিন্তু তারপরেও যদি খুশি না হয় আসলে তখন পুরো উদ্যমটাই মাঠে মারা গেল। মৌসুমী আপু, আপনি যদি একটু বলতেন এই বিষয়ে। এটা জ্যোতির সাথে আমি খানিকটা একমত যে অনেক করবার পর যখন পরিস্থিতিটা আপনার পক্ষে আসে না, কিংবা যাদের জন্যে করলেন বা যার জন্যে করলেন, ব্যক্তি দলগত পরিস্থিতি সবটাই হতে পারে, সেই জায়গাটাকে যখন আপনি সন্তুষ্ট করতে পারলেন না, তখন অনেক সময় হয় কি আত্মবিশ্বাসে আঘাত আসে। কিন্তু এই বেলায় আমি আমার মার একটা শিক্ষাকে খুব মাথায় রাখি। আমার মা বলেন কি যে বাবা, তুমি তোমার সর্বোচ্চটা করবে, তো আপনার এটা কাজের জায়গায় হোক ঘরে হোক, আমি আমার তরফে সর্বোচ্চটা করি, সুস্থ শরীরে হোক অসুস্থ শরীরে হোক, শতভাগ করবার পর যদি আমি খুশি করতে না পারি, আমি আসলে আমার বিবেকের কাছে পরিষ্কার যে আমি এর চেয়ে বেশি চেষ্টা করতে পারতাম না। সো আমি তখন সর্বোচ্চটুকু দিয়েছি, সর্বোচ্চটা দিয়ে দিয়েছি, আমি আমার সর্বোচ্চ নিবেদন দিয়ে দিয়েছি। তারপরে আমি একটু নিঃশ্বাস নেই, এক কাপ চা খাই, নিজেকে একটু সময় দিই, দিয়ে পরের দিনের কাজের জন্য ঝাঁপিয়ে পড়ি। কারণ আসলে ওই কষ্টটা কিংবা আপনার ওই অসন্তুষ্টিটা কোনোটাকে সঙ্গে নিয়ে আপনি রোজ চলতে পারবেন না, সুতরাং ওটাকে ঝেড়ে ফেলতে জানতে হবে। খুব চমৎকারভাবে বলেছেন। রীতা আপা, আপনার একটা প্রতিষ্ঠান আছে, আপনি এবং অনেকগুলো প্রতিষ্ঠানে আপনি একজন শীর্ষ কর্মকর্তা হিসেবে আপনি কাজ করেছেন, করে যাচ্ছেন, এখনো আছেন। অ্যাজ আ বস এটা কিন্তু অনেক কঠিন একটা দায়িত্ব থাকে এমপ্লয়িদের খুশি করা, কিন্তু তারা কখনোই খুশি হয় না। এমপ্লয়ার আর এমপ্লয়ি, এই যে দুজনের মাঝখানের যে একটা রিলেশন, এটা সত্যি খুব ডিফিকাল্ট। কিন্তু আমি চেষ্টা করেছি যে আমার যারা এমপ্লয়ি আছে ওদের সাথে সহজভাবে ওদের কথাগুলোকে নেয়ার, বোঝার। আমি আমার জায়গায় না দাঁড়িয়ে ওদের জায়গায় দাঁড়িয়ে চিন্তা করেছি যে আমি যদি ওর পরিস্থিতিতে পড়তাম তাহলে আমি কি করতাম। আমি কখনোই ওই বস হয়ে ওদেরকে ভাবি না। তো দ্যাটস ওয়াই আমার টিমটা খুবই ভালো। এক একজনের আমার সাথে 18 বছর 20 বছর এরকম ধরে কাজ করছে, আর মানে তারা এই প্রতিষ্ঠান ছেড়ে যাওয়ার চিন্তাই করতে পারে না। তো একটা প্রতিষ্ঠানে একটা কর্মী 18 বছর থেকে যাওয়া, 17-18 বছর, দিস ইজ নট এ ম্যাটার অফ জোক। এখানে ভালোবাসা, বন্ধন, মানে আমি না একটা বন্ধন সৃষ্টি করার চেষ্টা করেছি প্রত্যেকের মধ্যে। আমি কিন্তু এখান থেকে বের হয়ে আমার প্রতিষ্ঠানে যাব, আমি ওদেরকে কথা দিয়ে এসেছি যে আমি আসবো, এসে আবার তোমাদের সাথে খাওয়া দাওয়া করবো। তো এই যে ওদেরকে কথা দিয়েছি যে রাতের বেলা একটু, ওরাই বলেছে রাতে একটু রাশ হবে, আপনি না থাকলে আমরা ম্যানেজ করতে পারবো না। আমি অবশ্যই আসবো, আমি কাজটা শেষ করেই তোমাদের কাছে। তো ওরা যখন আমাকে কোনো কথা বলে আমি চেষ্টা করি সবসময় এটা রাখার। আরেকটা জিনিস যে ওরা আমাকে বস ঠিকই আমি ওদের, কিন্তু ওরা আমাকে দেখে মায়ের জায়গায়। চমৎকার কিন্তু একটা বিষয় যে মা যখন কিছু বলে তখন আর সুযোগ থাকে না যে পাল্টা কিছু বলি। ওদের না অনেক প্রবলেম থাকে, ওদের অনেক মানে পারিবারিক সমস্যা থাকে, মানসিক প্রবলেম থাকে। আমি কিন্তু ওদের প্রচুর একা একা কাউন্সিলিং করেছি, ডেকেছি। এবং এরকমও হয় আমার প্রতিষ্ঠানে যারা আছে যে হয়তো একজন ক্লিনার,
তার যে স্যালারি আছে তার সংসার চলে না, তো ওর জন্য আমাদের তো একটা পে স্কেল আছে, এটা একটা কর্পোরেট অফিসে চলে, তো এইচআর বলে যে ম্যাডাম আমি এই স্কেলের বাইরে যেতেই পারবো না, দ্যাটস ইট ইজ এ নো প্রবলেম। তখন ওকে আমি এক্সট্রা পার মান্থ 2000 করে আমার স্যালারি থেকে দিয়ে দিই। আচ্ছা আচ্ছা, এরকম আমার স্যালারি থেকে মাসে 4-5 হাজার চলে যায় এই ধরনের সমস্যাতে। এটা কিন্তু একটা মানে বড় একটা কি বলবো গুণ বলবো, একজন বস হিসেবে কিন্তু এটা অনেক বড় একটা গুণ। আপনাকে অনেক ধন্যবাদ, এত বড় একটা পদক্ষেপ আপনি নিয়েছেন। তো এই এখন আমার সাথে জুমে আছে নাজিয়া আপা, রিতা আপা আছেন, আপনাদেরকে স্বাগত আমাদের আজকের আড্ডায়। আমরা কথা বলবো তবে একটা ব্রেকের পরে। প্রিয় দর্শক, এখন নিচ্ছি ছোট্ট একটা বিরতি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন, কারণ আড্ডা কিন্তু জমে উঠেছে। Available at Herland stores. ফিরে এলাম বিরতির পর। নিও নিবেদিত নেক্সাস লেডিস ক্লাবে চলছে আমাদের আড্ডা। যারা এখনও আড্ডায় যুক্ত হননি, আপনার স্ক্রিনে দেওয়া জুম আইডি ও পাসওয়ার্ডের মাধ্যমে যুক্ত হয়ে যেতে পারবেন। আর যুক্ত হওয়ার শর্ত একটাই, আপনাকে হতে হবে নারী, কারণ এটা লেডিস ক্লাব। আড্ডা দিচ্ছিলাম আমরা, আমাদের জুমেও আপুরা চলে এসছে অনেকে। তো একটা বিষয় একটু জানতে চাচ্ছিলাম, যখন আপু একটু আগে বলছিলেন যে আপনাদের যে হ্যাপি এমপ্লয়ি যেটা নিয়ে কথা বলছিলেন, আমরা এটা কিন্তু অনেক সময় আমরা আসলে বুঝি না, আমরা একদমই বুঝি না এই ব্যাপারটা। অনেক সময় মনে হয় যে এমপ্লয়ি যতটা মানে জোর দেওয়া যায় ওদের থেকে কাজ বের করে, যত আদায় করা যায়, ওদেরকে যত একেবারে তুমি যত টাইট দিবে ওরা তোমাকে তত দিবে, এরকম একটা, আসলে এটা একদমই ভুল ধারণা। আবার এই ক্ষেত্রে হয় কি অনেক সময় যে আমাদের কিছু এমপ্লয়ি থাকে, মানে কিছু আমাদের কলিগ থাকে, তারা এই যে ব্যাপারটা যে দিতেই থাকি, আমি দিতেই থাকি, এই জিনিসটা করতে যে আমাদের বিপদে ফেলে, তাই না? তো এইরকম কখনো ফেস করেছেন আপু? দেওয়ার প্রবণতাটা তখনই থাকে যখন আমার দেয়াতে একটা যৌক্তিকতা পূরণ করে তারপরে সেটা খুশির ব্যাপার হবে বা উপকারে আসবে। এখন আমি করলাম ভালোর জন্য, কিন্তু সেটা যদি এখন এরকম হয়ে যায় আমার 8 ঘন্টার জায়গায় আমি 12 ঘন্টা দিয়ে ভালো করলাম, কিন্তু সেটাকে মনে করলো যে না এটাই করতে হবে, ওর কাছ থেকে এই 12 ঘন্টাই প্রতিদিন নিতে হবে, এটা কিন্তু একটা ভুল আমার আকাঙ্ক্ষা যে করবে তার জন্য এটা খুব খারাপ কথা। সে একদিন করেছে কারণ ওই কাজের প্রয়োজন, সে ভালো এমপ্লয়ি, সেজন্য ওই দিনের চাহিদা অনুযায়ী ওই কাজটা সে সম্পূর্ণ করতে যে 8 ঘন্টার জায়গায় 12 ঘন্টা করলো বা আরো বেশি করলো, কিন্তু আমি তার কাছে প্রতিদিনই ওইটাই আশা করব, এটা কিন্তু খুবই একটা ভুল প্র্যাকটিস এবং এটা অন্যের জন্য ক্ষতিকর। হ্যাঁ, এখন একটু আমরা যাই হচ্ছে নাজিয়া আপুর কাছে। নাজিয়া আপু কেমন আছেন? এই তো গুড মর্নিং। গুড মর্নিং, আমি ভালো আছি। নাজিয়া আপু, খুব ফানি একটা প্রশ্ন আপনাকে দেখে আমার মাথায় আসলো, সেটা হচ্ছে আমরা বলছি সবাইকে খুশি করা, হ্যাঁ, তো যখন আপনি বিদেশ থেকে দেশে আসেন স্বাভাবিকভাবে একটা এক্সপেকটেশন থাকে, দেশের বাইরে থেকে এসছে, হ্যাঁ, তো গিফটস একটা এক্সপেকটেশন থাকে, তো খুশি কি করা সম্ভব হয় সবাইকে? খুবই ফানি প্রশ্ন এটা। গুড মর্নিং। আর গেস্টদেরকেও এটা ফানি প্রশ্ন, কিন্তু হ্যাপেন টু বি, জানো আমার বাড়িতে এমন কেউ বা আমার চারপাশে এমন কেউ নেই যে আমার কাছ থেকে তারা খুব বেশি এক্সপেক্ট করে। আই ফাইন্ড মাইসেলফ ভেরি লাকি যে এটা এক্সপেক্টেড হয় না আসলে। আমি তাদেরকে খুব, মানে আমার প্রেজেন্সটা তাদেরকে অনেক খুশি করে, এটা কিন্তু খুব বড় একটা পাওয়া। এটা আমি কখনো ফিল করিনি যে কাউকে কিছু দিয়ে আমাকে খুশি করতে হয়েছে। আমি যখন দেশে যাই আমি সেই ব্যাপারটা বলছি। আর হ্যাঁ, দেয়ার ব্যাপারে এই যে সব আপুরা কথা বলছিলেন না যে নিজেকে খুশি রাখা, সৃষ্টিকর্তা মনে হয় আমাদেরকে খুশি করতে পারেনি এখনো। তো যেখানে সৃষ্টিকর্তা এখনো পারেনি সেখানে একজন মানুষ হিসেবে আমরা আরেকজন মানুষকে খুশি করতে পেরেছি কিনা সেটা চিন্তা করাটাই আমার কাছে অবান্তর মনে হয়। এই আমার লাইফ লং এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমার কাছে মনে হয় কাউকে কিছু খুশি করার পার্সপেক্টিভে কোনো কিছু না করাটাই বেটার। তার জন্য যদি কিছু করতে চাই এটা নিজের থেকে করব, ওখান থেকে সে খুশি হচ্ছে কিনা সেটা এক্সপেক্ট না করাটা, ওটাও কিন্তু একটা পাওয়ার ব্যাপার যে সে খুশি হচ্ছে, সেই আনন্দটা আমি পাচ্ছি, ওটাও কিন্তু একটা মানে দেনা পাওনার ব্যাপার।
হয়ে যায়। ওখানে যেমন আমরা বলি না কাউকে কিছু করব, কিছু এক্সপেক্ট করব না, ঠিক আমার কাছে সেটা মনে হয় যে কাউকে কিছু করব, কারোর জন্য কিছু করব, ওখান থেকে কিছু এক্সপেক্ট না করি, কারণ আমার উদ্দেশ্য তো আসলে খারাপ না, উদ্দেশ্য তাকে তার ক্ষতি করান। সো মানে সে খুশি হচ্ছে, তার খুশি মুখটা আমি দেখবো, ওটাও অনেক সময় মাথায় রাখা উচিত না। অনেক হ্যাঁ, অনেক সময় দেখবেন অনেক গিফট একজনকে আপনি দিচ্ছেন, হয়তোবা তার প্রকাশটাই ওরকম, সে মনে খুশি হচ্ছে, সে কিন্তু প্রকাশটা করতে পারছে না। আর আমি ভেবে নিচ্ছি যে এত দিলাম তাকে, সে একটু হেসে ধন্যবাদও বললো না আমাকে, আসলে তার প্রকাশটা কিন্তু সেরকম, এখানে ভুল হতে পারে। তো আমার কাছে মনে হয় এক্সপেকটেশন না করাটাই ভালো, আমার ওভারঅল এক্সপেরিয়েন্স। হ্যাঁ, চমৎকার একটা বিষয়। আচ্ছা, আমি তোমাকে একটা কথা একটু ইন্টারাপ্ট করছি আপুর কথা ধরে। ওই যে বলা হলো যে 8 ঘন্টার জায়গায় আমি মানে আরো বেশি 4 ঘন্টা দিলাম বা 16 ঘন্টা 18 ঘন্টা দিলাম, এটা কিন্তু অনেক জায়গায়, যেমন আমরা তো সার্ভিস সেন্টার চালাই, আমাদের যেটা হয় আমাদের একটা টাইম আছে ওদের, যে 10 ঘন্টা ওদের টাইম। তো 10 ঘন্টা পরে যখন একটা মেয়ে কাজ করে, 1 ঘন্টা কাজ করে, তখন কিন্তু আমরা যেটা প্রোভাইড করি, আমাদের এখানে তার লাঞ্চ দেওয়া হয়, তার গাড়ি রিক্সা ভাড়া দেওয়া হয়, তার ওভারটাইম দেওয়া হয়। সে কিন্তু 3টা জিনিস ওই সার্ভিসটার এক্সট্রা তার জন্য পাচ্ছে। তো যার জন্য আমাদের এটা একটা সুবিধা হয় যে আমাদের ওই ওভারটাইমটা করার জন্য সবাই কিন্তু একেবারে অস্থির থাকে। আমার লাস্ট ক্লায়েন্ট 8টার সময় আমরা ক্লোজ করে ফেলি, 8টায় যদি একজন এসে ঢুকে, যে হ্যাঁ একজন সার্ভিস হোল্ডার, উনি 8টায় ঢুকলে উনি বডি ম্যাসাজ করবে, ওনার মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টা লাগবে, সব কিছু মিলিয়ে 2.5 ঘন্টা। মেয়েরা খুশি হয়ে রাজি হয়ে যায়, কারণ বিকজ সে কিন্তু টাকা পাচ্ছে, তার একটা সুবিধা সে পাচ্ছে, মানে তার এই ওভারটাইমটার গায়ে লাগছে না, গাড়ি গিয়ে তারপরে বাড়িতে গিয়ে তাকে রান্না করতে হচ্ছে না, তারপরে রিকশা ভাড়াটা রেডি আছে। মৌসুমী আপু, একটু আপনার কাছে জানতে চাই যে আমরা কি করি, অনেক সময় দেখা যায় মেয়েদের কাছে এক্সপেকটেশনটা মানে খুব বেশি রাখি আমরা, যে ও একটা মেয়ে, ও ঘর সামলাবে, সবার সবকিছু চাওয়া একটা মেয়েকে ঘিরে। হ্যাঁ, তো এটা কি আপনার কি মনে হয় যে এখন আমরা এই অবস্থাতেই আছি, না একটু বদলেছে এই বিষয়টা? না না, এখন আরো ভয়ঙ্করভাবে এই অবস্থাতে আছি। এবং এই জন্যে ওই যে একটু আগে আপনাকে একটা কথার জবাব দিতে গিয়ে আমার মার রেফারেন্স দিচ্ছিলাম, আবার একই কথা বলতে হবে। ওই যে বললেন যথাসাধ্য, আমরা এই যে দশভুজা হওয়ার চেষ্টা করি, এখন এটা আরো ভয়ঙ্কর রকম বেড়েছে। এখন আপনার সবাই, ছেলে মেয়ে নির্বিশেষে সবাই পারফেক্ট লেডি বলতে কি বোঝে? যার ঘরে বাইরে কোথাও কাজে কোনো ভুল হয় না, যে খুব উচ্চশিক্ষিত, দারুণ চাকরি করে, হ্যান্ডসাম স্যালারি পায়, বাসায় দুর্দান্ত রান্না করে, গান টানও 2-1টা এক্সট্রা কারিকুলার জানলে ভালো, চমৎকার সাজতে জানে, হ্যাঁ হ্যাঁ, মানে কথায় বার্তায় চলনে বলনে কোনো তুলনা থাকবে না। ছেলে মেয়ে থাকলে তাকেও হচ্ছে অন টাইম পড়াশোনা করাচ্ছে, একদম মানে সব একাই সব করতে পারেন, একদম দশভুজার মূর্তির মতো উনি দশভুজা। কেন এই দায়টা কেন? আপনার তো 10টা হাত নেই। সত্যি 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 সত্যি, আসলে আমাদের এটা আমরা ভুলে যাই যে আমরা আসলে মেয়েরাও মানুষ। মৌসুমী আপু, আপনার কাছে তো শুনলাম এটা। জ্যোতি আপু, ঈদ তো সামনে আসছে, তো ঈদের খুশি করার বিষয়টা একটু জানতে চাই। যেমন আমার নিজের ক্ষেত্রে যদি আমি বলি, আমার ঈদ আসলেই মনে হয় যে ছোট থেকে বড়, বাসা যারা বড় আছে তাদেরকে আমি কিছু গিফট করি। তো এইটা আপনি কিভাবে করেন, কি পরিবেশটা থাকে এই সময় আপনার বাসায় ঈদের? ঈদে পরিবেশটা আসলেই খুব অন্যরকম। বাসায় গেলে সারাদিন অফিস করার শেষে বাসায় গেলে দেখি যে ইফতারের পরেই কে কি বাচ্চাদের, আমি যৌথ পরিবারে থাকি, কার জন্য কোন বাচ্চাদের জন্য কি কেনাকাটা হলো, হই হুল্লোড় থাকে। এই সব কিছু আসলে করে আমার শাশুড়ি আম্মা, ওনার এবং ওনার বড় মেয়ে খুব শৌখিন, আমার বড় ননদ, ওনারা খুব ঘরের এই ব্যাপারগুলো। এবং যৌথ ফ্যামিলি যেহেতু আমাদের অনেকগুলো বাচ্চা, সবগুলো বাচ্চার কেনাকাটা আগে হয়, তারপরে মেয়েদের, তারপরে ছেলেদের, এই সব কিছু এই দুজন খুব ইয়ে করে। সঙ্গে পাশাপাশি আমার হাজবেন্ড থাকে, উনি ওনাদেরকে সহযোগিতা করে, ব্যাগ টানা, নিয়ে যাওয়া, নিয়ে আসা, এগুলোর ক্ষেত্রে। আমার বেলা কি হয়, আমি গিফট পাই, আমার শাশুড়ি আমাকে গিফট দেয়, আর আমি যেটা করি কাকে কি দিতে হবে এগুলো ধরে আমি আমার শাশুড়ি আম্মাকে বলি যে আম্মা ওকে দিতে চেয়েছিলাম, আপনি যদি একটু সহযোগিতা করেন, তো উনি ওইটা সহযোগিতা করে। আর বাকিটা হলো আমার আম্মার কাছে, আমার যত ভাই বোন আছেন বা আমার ওখানে যারা আছেন তাদের ক্ষেত্রেও আমি ঠিক এটাই। আমার ছোট খালা হচ্ছে আমার মায়ের থেকেও বেশি, কারণ আমার মাকেও উনি দেখাশোনা করে, আমার মা অসুস্থ,
তো আমাদেরকে পড়াশোনা করিয়েছেন। তো আমি আমার ছোট খালার শরণাপন্ন হই এবং বলি যে খালা আমার এই ছোট বাজেট এর মধ্যে থেকে এতজনকে খুশি করতে হবে। তো দেখা যায় আমি যতটুকু দেই তার সাথে উনি আরো ভরে জুথি দিয়েছে, জুথি সহযোগিতা করেছে। কিন্তু আমি কখনো এই খুশি আনতে কোনোদিনও কোনো শপিং সেন্টারে বা কোনো জায়গায় যাই না, কারণ ওইভাবে আমি আমার জীবনে কোনো সময় এবং কোনো পরিশ্রম ওই খাতে আমি দিতে রাজি না। সেটা এই ক্ষেত্রে কেউ খুশি হোক বা না হোক, আমি এই ক্ষেত্রে যেহেতু খুশি হব না, আমি কাউকে খুশিও করতে পারবো না। জুথিয়াপুর টেকনিকটা কিন্তু ভালো, আমি এই টেকনিকই চলি, আমি সবাইকে টাকা দিয়ে দিই বাবা। খুব চমৎকার একটা টেকনিক ছিল জুথিয়াপু। এখন একটু দেখি আমাদের রীতা আপা কি বলে। রীতা আপা প্রথমে একটু অ্যাঙ্গেল করে নেবেন আপনার মোবাইলটা, আর এভাবে ধরে নেবেন, আর এভাবে করে, হ্যাঁ আপনার ক্যামেরাটা, হ্যাঁ এই যে এভাবে, ঠিক আছে। রীতা আপা আনমিউট করে নেবেন। হ্যাঁ রীতা আপা, আমরা কথা বলছিলাম যে সবাইকে খুশি করা নিয়ে, এবং যেটা দেখা যায় অলিখিত একটা নিয়ম যে মেয়েরা হচ্ছে অনেক দায়িত্ব নিবে, খুশি করবে। তো খুশি করতে করতে মেয়েদেরকে সামহাও আমরা টেকেন ফর গ্রান্টেড করে ফেলি। বাসায় যে মা আছেন, মা সব কিছু আমাদের দায়িত্ব নিবেন, আমাদেরকে সবসময় খুশি করবেন। তো এই ব্যাপারটা আপনার কাছে কি মনে হয়, যে সত্যি কি তাই? আমরা কি আসলে টেকেন ফর গ্রান্টেড করে নিয়েছি তাদেরকে? অনেক ধন্যবাদ আপু। জি, আসলে আমাদের আসলে এক একজন এক এক রকম হয় ফ্যামিলিতে, আর জয়েন্ট ফ্যামিলিতে তো একটু বেশি। তো সবাইকে আসলে যদি আমি ভালোবাসতে যাই তাহলে আবার 5টা মানুষেরই মনটা বুঝতে হবে, সেটা সম্ভব না। এমন কোনো জিনিস আছে যে আমি কানে শুনবো না, চোখেও দেখবো না, তাহলে হয়তো ভালো থাকা যায়। আর সবকিছু হচ্ছে গিয়ে সবাইকে বন্টন করে দেয়াই ভালো। আর ভালোবাসার যদি যেটা আছে, যেটা হচ্ছে আমি যদি উচিত কথা কাউকে বলতে চাই, সে কিন্তু খুশি হবে না, তাকে আমি যত সুন্দর গিফটই দিই। তারপরে হচ্ছে আরেকটা ব্যাপার আছে যে আমাকে যে আমি কাউকে সারাদিন কাজ করবো, আমার কিন্তু নিজের একটা জীবন আছে আমি মনে করি, সেটা যদি আমি বিসর্জন দিই তাহলে কিন্তু আমি ভালো থাকবো না, বা নিজের সুস্থ থাকবো না, মানসিক হোক আর শারীরিক হোক, বিশেষ করে মানসিক ভাবে। তো মানসিক ভাবে সুস্থ থাকতে হলে আমার নিজেকেও সুস্থ রাখতে হবে, এবং যার জন্য আমি সার্ভিস দিব ফ্যামিলি সবাইকে, তাকেও ভালো রাখতে হবে, এবং কম্প্রোমাইজের মধ্যে আসতে হবে যে তুমিও ভালো থাকবে, আমাকেও ভালো থাকতে দাও। আমি এটা মনে করি। আর সবকিছু হচ্ছে গিয়ে, আর বিশেষ করে ঘরের যে আনুষঙ্গিক কাজ, যে আমি মেয়ে দেখে সব একা করবো তা না। যেমন আমার ছোট ছোট বাচ্চা আছে, তাদের মধ্যে আমি ভাগ করে দিই, তুমি আজকে এই কাজটা করবা, তুমি আজকে এই কাজটা করবা, কালকে আমি এই কাজটা করবো। তো এরকম করে আসলে চেষ্টা করি যে একটু ভালো থাকার জন্য। আর সবচেয়ে বড় কথা কি, এই জন্য হয়তো একটু অশান্তিটা কম হয়। অনেকে যেমন বাসার মধ্যে একটু শাশুড়ি বিশেষ করে বা হাজবেন্ডের সাথে একটু অশান্তি খুঁটিনাটি, কিন্তু আসলে আমার এরকম কখনো হয় না, যে আসলে ঝামেলাটা। এর জন্য অনেক কিছু আসলে হয়তো আমি মানে আনন্দটা একটু বেশি, আর দিতে ভালোবাসি, যে এই জন্য মনে হয় একটু আসলে কেউ কাউকে আমরা চিনি না, আর নিজের ঝোল নিজে পিঠা তো একটু কেমন লাগে। আমরা যদি একসাথে একজন আরেকজনকে চিনতাম তাহলে আসলে বুঝতে পারতাম যে আমরা কতটা কে বিনয়ী, আর কে কাউকে কতটা দিতে ভালোবাসি, আন্তরিকতা ভাবে কতটুকু দিই। এই আর কি। অনেক ধন্যবাদ রীতা আপা। রেবেকা আপাও আছেন, আপা সাথে থাকবেন আমাদের। আসলে মেয়ে মানেই কিন্তু আল্লাহ ভাবে সৃষ্টি করেছেন যে আমরা আমাদের মমতা দিয়ে, ভালোবাসা দিয়ে সবাইকে আগলে রাখি। আমাদের আড্ডাও কিন্তু আমাদের অনেক জমে উঠেছে, কিন্তু ব্রেক নিতে হচ্ছে ছোট্ট একটা। প্রিয় দর্শক, নিয়র নিবেদিত নেক্সাস লেডিস ক্লাবে এই মুহূর্তে আরও একটা বিরতি নিচ্ছি। কোথাও যাবেন না, কারণ বিরতির পরে এই আড্ডা কিন্তু জমতেই থাকবে, সাথেই থাকুন। Available at Herland stores. নিয়র নিবেদিত নেক্সাস লেডিস ক্লাবে আবার একবার স্বাগত জানাচ্ছি। আমাদের আড্ডা চলছে। যারা যারা এখনও জয়েন করেনি দ্রুত জয়েন করে ফেলেন আপনার স্ক্রিনে দেওয়া জুম আইডি ও পাসওয়ার্ডের মাধ্যমে। আমরা কিন্তু অনেকক্ষণ ধরে আমাদের খুশি করা নিয়ে কথা বলছিলাম, খুশি করতে যে আমাদের ইচ্ছা অনিচ্ছা নিয়ে কথা বলছিলাম। শুরুতে যে বিষয়টা একটু মিস হয়ে গেছে সেটাতে একটু আসি আমরা আপনারা কে কি করছেন সেই বিষয়ে একটু জানতে চাই। মৌসুমী আপুকে দিয়ে শুরু করি। আপু, আপনি এই মুহূর্তে কি করছেন? এই মুহূর্তে যে আপনি নিজেকে খুশি করার কথা বলছিলেন, আমি এই মুহূর্তে নিজেকে খুশি করছি। নিজের মতো পড়াশোনা করছি, লেখালেখি করছি, কখনো সেটা ফরমাইশে, কখনো সেটা নিজের মনের আনন্দে। আচ্ছা, যে ফরমাইশটা যে করলেন সেখানেও কিন্তু আবার চলে আসলো খুশি করার বিষয়টা। আপনি চিত্রনাট্যকার, তো যখন কোনো চিত্রনাট্য আপনি লিখতে বসেন তখন কি ফরমাইশটাই ফলো করা হয়, নাকি নিজের মতো করে লেখার সুযোগ আসলে থাকে?
চিত্রনাট্যকার ঘুরে ফিরে আমরা সবাই, এই যে আপনি এখন বসে কথা বলছেন, এটারও কিন্তু একটা চিত্রনাট্য আছে। মাথায় হচ্ছে, হ্যাঁ, পেছনে যারা কাজ করছেন তারা কোন ফ্রেমটা ধরবেন, কেমন করবেন, প্রত্যেক মুহূর্তে আমরা সবাই কোনো না কোনো চিত্রনাট্য জীবনের মঞ্চে আমরা সবাই আসলে চিত্রনাট্য লিখছি, অভিনয় করছি। আর ফরমাইশে লেখার মতো অবকাশ বা সুযোগ দুটার আমি নিজেকে দেইওনি, তৈরি হয়ওনি। এখন পর্যন্ত আমি আমার মতো করে লিখছি। সর্বশেষ আমার একটা শর্ট ফিল্ম ঢাকা ফিল্ম ফেস্টিভ্যালে আপনার প্রথম প্রদর্শনী হলো, যেটার নাম ছিল অসমাপ্ত চা। আচ্ছা, তো আরো কয়েকটা স্ক্রিপ্ট নিয়ে কাজ চলছে, একটা হয়তো সরকারি অনুদানের জন্য সামনে অ্যাপ্লাই করা হবে, এইরকম কিছু ছোটখাটো কাজ চলছে আর কি। অসমাপ্ত চার ব্যাপারটা এরকম ছিল যে আপনি খুশি করার কথা বলছিলেন, ওটা হচ্ছে আমাদের সবার জীবন না কোনো না কোনোভাবে অসমাপ্ত। আপনি আজকের এই গল্পটা শেষ করবেন, মনে হবে যে আরেকটু গল্প করতে পারলে ভালো হতো। চা খেতে খেতে মনে হবে চাটা একটু গরম থাকলে ভালো হতো। মানে কোনো না কোনোভাবে আমরা সবকিছু আসলে পূর্ণতাটা আসে না আমাদের। তো ওই অসমাপ্ত অনুভূতির গল্প নিয়ে ছিল অসমাপ্ত চা। এরকম আরো অসমাপ্ত কিছু গল্প নিয়ে মাথায় কাগজে কলমে কাজ চলছে আর কি। চমৎকার কিন্তু একটা মানে টপিক আপনার চলচ্চিত্রে। এবার জ্যোতি আপু, আপনার কাছে জানতে চাই আপনি কি করছেন? আমি একেবারেই সংবাদকর্মী, মাঠেই কাজ করি বেশিরভাগ সময়। এবং আপনি চারুশিল্পী। হ্যাঁ, আমি পড়াশোনা করেছি চারুকলায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে আমি পাশ করেছি। এবং আসলে সেই খাতটাতে আমার কাজ করার সুযোগ খুব কম। আমি কালে ভদ্রাতে বছরে 2-1 বার সেই জায়গায় কাজ করি, তাও খুব যদি অবসর পাই বা একটু চুরি চামারি করেই ছুটি নিতে হয় তখন যে সেখানে কাজ করতে হয়, কিন্তু আমি ওইটাকে খুব মিস করি। হ্যাঁ, আর ওই জায়গাটা আমার ভালোবাসার জায়গা, কারণ ওই জায়গাটাতেই আমার নারীপোতা এরকম। তো সামনে তো বৈশাখ, সেই বৈশাখের কাজ চলছে চারুকলায়, কখন যাব এরকম একটা ভাব, মানে সবসময় সুযোগের অপেক্ষায় রয়েছেন। হ্যাঁ, তো এর মধ্যে কাজের ফাঁকে মাঝে মাঝে একটু ঢু মারি কি হচ্ছে, আর যদি সুযোগ সুবিধা হয় তাহলে একটু আঁচড়ও কেটে আসি, সেটা সেখানকার ক্যানভাসে হোক অথবা মাটিতে হোক। আমি মৃৎশিল্পী, নিজেকে খুশি করছেন আপনি এইভাবে। নিজেকে খুশি করার জন্য ওই সত্তাটা আসলে আমার বাঁচিয়ে রাখা, এবং চেষ্টা করি যেন আমরাও চাই আপনি ভাবে বাঁচিয়ে রাখেন আপনার এই সত্তাটাকে, নিজেকে খুশি রাখেন আপনি। এবার আমি যাই রেবেকা আপার কাছে। রেবেকা আপা, কেমন আছেন? আনমিউট করে নেবেন। হ্যাঁ, ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি রেবেকা আপা। আমরা কিন্তু আজকে খুব মজার কিন্তু একটু আক্ষেপ ভরা একটা বিষয় নিয়ে কথা বলছিলাম, যে সবাইকে খুশি রাখা। আমি আসলে আপনার কাছে জানতে চাই যে আপনার জীবনে কি এরকম কোনো মুহূর্ত এসেছে যে আপনি চেষ্টা করেছেন সবাইকে খুশি রাখার, কিন্তু কোনোভাবে হয়ে ওঠেনি, বা প্রিয় কোনো মানুষকে খুশি করতে যে আসলে শেষ পর্যন্ত হয়নি, হিতে বিপরীত হয়েছে, এমন কি কিছু হয়েছে? ধন্যবাদ। আসলে মানুষকে এটা খুব কঠিন কাজ। হ্যাঁ, আপনি কোনো সময় দেখবেন যে মানে অভিজ্ঞতার আলোকেই বলি যে মানুষ চেষ্টা করব, আমি তো একটা মেয়ে, প্রথমে মেয়ে ছিলাম, মা হলাম, তারপরে এখন শাশুড়ি হব। তো প্রত্যেকটি স্টেপে প্রত্যেকটা ধার এক একটা অন্যরকম আসে, মানে কি বলবো, জীবনের ধারা আসে। তো প্রত্যেক ধাপে মেয়েদেরকে খুব পরীক্ষা দিয়েই চলতে হয়। কে খুশি হলো কে হলো না, এটা খেয়াল করতে গেলে মেয়েদের অনেক কিছু না পাওয়ার দিকে বেশি দেখা যায়। কিন্তু আসলে হচ্ছে কি, মেয়েরা চেষ্টা করে, আমি মেয়েরা বললেও ভুল হবে, কোনো মেয়ে করে, কোনো মেয়ে করে না। তবে সব মেয়েরাই চেষ্টা করে, বেশিরভাগ 100-এ 99% চেষ্টা করে, 1% হয়তো পারে। তো আসলে হয়েছে কি, মেয়েদের কাজটাই হচ্ছে সবাইকে ভালো রাখা। আল্লাহ ওইভাবেই মেয়েদেরকে পৃথিবীতে পাঠিয়েছে। আর আমি কিছু পেলাম কি পেলাম না, এটা আসলে ভাবতে গেলে দেখা যাবে যে অনেক কিছু চলে আসে, আর সবকিছু মিলিয়ে ভালো মন্দ মিলেই জীবন। হ্যাঁ, আর তোমার আশাটুকু আসলে ছেড়ে অনেকের অনেক কিছু কথা মনে গাঁথে, তখন আবার চিন্তা করি, না ঠিক আছে, সে তো তার মতো চিন্তা করেছে, আমি আমার মতো চিন্তা করি, তাহলে ভালো থাকতে পারবো, খুশি রাখতে পারবো। অন্যকে খুশি রাখতে পারাটা আমার মনে হয় নিজের একটা অন্যরকম আনন্দ আছে। এই আনন্দটাকে আমি সব বলবো যে মধ্যে ভাগ করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ মেয়েদের ক্ষেত্রে। কিন্তু তারপরও নিজেকে খুশি রাখতে পারাটা সবার আগে আসলে প্রাধান্য দেওয়া উচিত। ওবায়দা আপার কাছে যাচ্ছি। আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপা, কেমন আছেন? কেমন আছেন আপনারা সবাই? রীতা আপা আছেন আজকে? হ্যাঁ, আল্লাহ আছে। রীতা আপাকে দেখে ভালো লাগে। আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আপা, আপনাদের দোয়া।
ওবায়দা আপা, জীবনে অনেকটা সময় আপনি পার করেছেন, অনেক কিছু দেখেছেন, তো অনেক সময় হয় কি যেটা হয় যে আমরা অনেক কিছু করতে যাই, তারপরে দেখা যায় জিনিসটা হয় না, অনেকে অখুশি হয়, যেটা নিয়ে কথা বলছিলেন রেবেকা আপা। তো এই বিষয়গুলো যখন আপনার সাথে ঘটে তখন আপনি কিভাবে ব্যালেন্স করেন? হ্যাঁ, এরকম ঘটে, এটা খুব স্বাভাবিক ব্যাপার যে আমি করতে চাইছি, যে করার জন্য খুশি করতে চাইছি, সেরকম হয়নি। সেটা আবার হয়তো নতুন কিভাবে করলে খুশি করা যায় সেটা ছাড়া তো আর কোনো উপায় এখানে নাই, যে এটা ভুলে গেছে বা এটাতে কাউকে খুশি করতে পারলাম না, কিন্তু আমাকে এখন কি করলে খুশি হবে সেই পথেই আর কি যাওয়ার চেষ্টা করি। আমি মনে করছি যে একটা যদি খারাপ পরিস্থিতি সৃষ্টি হয়ে যায় সেটা বজায় রাখাটা ঠিক হবে না, সেটা নর্মাল বা স্বাভাবিক করাটাই হইলো আমার আর কি উদ্দেশ্য। আমি এটাই করতে চাই, যে সবাইকে খুশি রাখতে চাই। কেউ যদি কোনো কারণে ভালো করতে যেয়ে যদি আমি কিছু একটা হয়ে গেল যে কেউ সেটা গ্রহণযোগ্য হলো না বা কেউ খুশি হলো না বা কোনো একটা খারাপ সিচুয়েশন আসলো, তখন অন্যভাবে চেষ্টা করি যেন এটা কাটিয়ে উঠে তারপরে আমি আর কি ভালো করে একটা পরিবেশ তৈরি করতে পারি, এতে সবাইকে খুশি করার। বাহ, চমৎকার বলেছেন, মানে চেষ্টা করে যেতে হবে আমাদেরকে। এবার খুকু আপা, আপনি একটু আনমিউট করে নেবেন, আপনার সাথে একটু আড্ডা দিই, একটু কথা বলি। হ্যাঁ, আপু কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আপু, ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। আজকের দিনটা মহিমান্বিত, রাতটা ভালো কাটছে আপনার? আজকে সাবজেক্টটা যেমন খুশির সাবজেক্ট, আমি আজকে খুব খুশি, কারণ আমি গত 25 দিন যাবত পায়ে প্লাস্টার নিয়ে খুব অস্বস্তিকর অবস্থার মধ্যে ছিলাম। আজকে কিছুক্ষণ আগে পায়ের প্লাস্টারটা খুলে আসছি, আমার পায়ে একটু পাড়াও দিতে পারতেছি না, হাঁটতে পারতেছি, কি যে ভালো লাগতেছে, মানে নিজেকে খুব খুশি লাগতেছে। আশা করি যে ঈদটা অ্যাটলিস্ট আপনি সুস্থ কাটান, ভালো মতো কাটান, ঈদের সময় যেন আপনার আর কোনো ধরনের সমস্যা না হয়, অসুবিধা না হয়। খুকু আপা, আমরা কিন্তু অনেক বিষয় নিয়ে কথা বলছিলাম, যে আমরা বলছিলাম যে আমাদের খুশি রাখতে যে আমরা অনেক সময় অনেক ধরনের সমস্যার মানে সম্মুখীন হয়ে থাকি, নিজেকে হারিয়ে যাই। তো আপনার কি মনে হয় যে নিজেকে হারিয়ে যাওয়া এটা কি উচিত আমাদের, যে সর্বস্ব বিলিয়ে দেওয়া কি উচিত আমাদের অন্যকে খুশি করতে যে? না আপু, আসলে আমি মনে করি খুশির জন্য একজন মানুষ সবাইকে খুশি করতে পারে না, কখনোই একজন মানুষ সবাইকে, পরিবারের সবাইকে খুশি করতে পারবে না, কিন্তু দিন শেষে কিন্তু আমি আমার, এই থিওরিটা আমি খুব মানি, যে দিন শেষে আমি আমার সবার খুশি তো অবশ্যই প্রাধান্য দেই, হয়তো কেউ খুশি হয় কেউ খুশি হয় না, কিন্তু নিজের খুশিটাকে আমি খুব উপভোগ করি, সেটা ছোট ছোট আনন্দ দিই। আমার খুশির উচ্ছল খুব বেশি কিছু না, ছোট ছোট আনন্দ দিয়ে আমি আমার নিজের খুশিটাকে উপভোগ করি। আমার যখন খুব খুব ভালো লাগে, আমি গান শুনতে ইচ্ছে করে, গান শুনি, ওটাতে আমি খুশি পাচ্ছি। আমি নিজে গান গাই বা আমি থিয়েটারে অভিনয় করতাম, সেটার মধ্যে একটা আনন্দ পাইতাম। আমি আমার আনন্দটাকে সবসময় প্রায়োরিটি দিয়েছি। সবার আনন্দকে তো দিই, কিন্তু সবাইকে তো খুশি করতে পারি না। খুকু আপা, একটা গান কি শুনতে পারি আমরা এই মুহূর্তে? একটা গান এখন আজকে যেহেতু লাইলাতুল কদরের রাত, আমার মনে হয় একটা নাতে রাসূল শোনা দিতে পারি অল্প। হ্যাঁ হ্যাঁ, শিওর। হেরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হায়, সারা দুনিয়ার হেরে মের পর্দা খুলে খুলে যায়, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। হেরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হায়, সারা দুনিয়ার হেরে মের পর্দা খুলে খুলে যায়, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। তার ভাবির বিভোল রাঙা পায়ের তলে पर्वत जंगम टलो मालो टले, खुरमा खेजुर बादाम जफरानी फुल, खुरमा खेजुर बादाम जफरानी फुल झरे झरे जाए, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। অনেক ধন্যবাদ আপা, অনেক ধন্যবাদ, খুব চমৎকার গেয়েছেন। হাসিনা আপাও সাথে আছেন। আপা কোথাও যাবেন না, কারণ একটা বিরতির পরে আমি আপনার সাথে আড্ডা দেব। আমরা কিন্তু কথা বলছিলাম যে খুশি থাকা, খুশিকে কন্ট্রোল করতে শিখতে হবে আমাদের, কিভাবে অন্যকে খুশি রাখাটা আমরা কন্ট্রোল করতে পারি সেই বিষয়টা আমরা আড্ডা দেব, কিন্তু একটা বিরতির পর।
প্রিয় দর্শক, এখন নিয়ে নিচ্ছি আরো একটা বিরতি, আমাদের আজকের আড্ডার শেষ বিরতি। কোথাও যাবেন না, সাথেই থাকুন। Available at Herland stores. আজকের আড্ডার শেষ বিরতি থেকে ফিরে আসলাম নিউ নিবেদিত নেক্সাস লেডিস ক্লাবে। যারা এখনও আমাকে জয়েন করেননি, আপনার স্ক্রিনে দেওয়া জুম আইডি ও পাসওয়ার্ডের মাধ্যমে জয়েন করে ফেলতে পারেন। আমরা কিন্তু অনেকক্ষণ ধরে আড্ডা দিচ্ছি, আমাদের খুশি করা নিয়ে আড্ডা দিচ্ছি। এখন তো একটা উৎসবের মৌসুম চলছে, এই উৎসবের মৌসুমে আমার কাছে মনে হয় এই খুশি করার ব্যাপারটা একটু প্রেশারের হয়ে যায়, তাই না? যেমন আমি আমার নিজের ক্ষেত্রে বলি, আমার ছোট্ট গল্পটা আমার শেয়ার করতেই হবে। আমি যখন আমার আশেপাশে যখন কেউ আমার খুব প্রিয় কোনো মানুষ কোনো জিনিস একটু ধরে বলে যে আমার ভালো লেগেছে, ইস এটা খুব পছন্দ, আমার একটা অস্থিরতা কাজ করে যে আমার ওটা ওকে দিতে হবে। সে হয়তো চাইনি আমার কাছে, সে এক্সপেক্টও করেনি, কিন্তু আমার মধ্যে অস্থিরতা কাজ করে। তো এরকম কি আপনাদের মধ্যে কাজ করে যে ঈদের মৌসুমটাতে যখন আসে বা কোনো উৎসবের সময় যে ও তো এটা বলেছিল দিতে পারতাম, দিতে পারছি না, তখন কেমন লাগে আসলে? আমার কিন্তু এটা মনে হয় না, কারণ আমি একদম ফ্র্যাঙ্কলি বলি, আমি যখন আমার নিজের জন্য কিছু কিনি সেটা একদম আমি আমার নিজের মতো করে কিনি, আর আমি অন্যের জিনিস কখনোই কিনি না। এটা আমার ওই যে কে যেন ওর মতো, আমি কিন্তু প্রত্যেককে টাকা দিয়ে দিই, আমার ভাই বোন সবাইকে খাম দেই। এটা হলো ঈদের আগেই আমি প্রত্যেকের নাম লিখে লিখে খাম রেডি করে ফেলি। আমি ওর এবং আমার মা আমার কাছে থাকেন উনি বর্তমানে, মাকেও আমি সাথে নিয়ে গিয়ে কাপড় কিনে দেই, আমার নিজের চয়েসেও দেই না, কারণ এক একজনের চয়েস নিজে পছন্দ করে কিনে নাও তোমরা, নিজে করো, আর বাকিদের সবাইকে খাম দিয়ে দিই আমি। এটা আর সবাই জানে যে আমি তো সবার বড়, যে আপা মানে তো টাকা দিয়ে দিবে। আমার জিনিসে কেউ হাত দিলাম এটা কখনোই আমি এটা মনে করি না যেটা তাকে দিব। এটা না মানে থাকে না যে ও পছন্দ করেছে ওকে কিনে দেই, এরকম একটা ব্যাপার থাকে আছে, কারণ আমি খুব চুজি আমার জিনিসের ব্যাপারে। তো সো আমি একটা যে এইটা বলে শাড়ি বলে কোনো কথা না, আমি ইকেবানা করি। আমার কিন্তু বাড়িতে আমার বাসায় গেলে তুমি পাগল হয়ে যাবা, চারিদিকে শুধু ইকেবানা। একদিন আপনার বাসায় আমরা অবশ্যই হানা দেব শাড়ি দেখতে। তুমি আমার এই যে আমাদের কয়েকদিন আগে এখানে একটা শুট হলো, আমি জানি না তুমি ওই সেটে গেছো কিনা, ওই সেটে আমার কিছু ছোট ছোট ইকেবানা নিয়ে আসা হয়েছিল টফির আমি একটা কাজ করেছি। ওরা বাড়িতে গিয়ে যেগুলো আনা যায় আর যেগুলো বড় সেগুলো তো আনা যায় না। তো আমার বরাবরই একটু ঘর সাজানো, একটু সুন্দর করে থাকা, হোম সুইট হোম, তারপর লাইটিং। আমরা প্ল্যান করব নেক্সট কোন একটা আড্ডা, শনিবারের আড্ডা আপনার বাসাতেই দেয়ার। তো এখন আমি একটু হাসিনা আপার সাথে কথা বলি। আপা আনমিউট করে নেবেন। হ্যাঁ হাসিনা আপা শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি আপা। আপা আমাদের না এই যে খুশি করতে যে অফিসে অনেক সময় দেখা যায় যে কলিগের একটা রেশারেশি টাইপের একটা বিষয় হয়ে যায়, সেগুলো কিভাবে ব্যালেন্স করেন একটু বলেন তো? আপনার কাছ থেকে একটু বুদ্ধি নেই আমরা সবাই। এই প্রশ্নটা একটু কঠিনই হয়ে গেছে, কারণ এটা আমি করতে পারি না। কি করা হচ্ছে লিগ্যাল ভাবে করতে পারি, যে কোনো ভাবে যে কোনো মানুষের জন্য অফিসে, কিন্তু ইলিগাল ভাবে কাউকে খুশি করতে এটা আমার দ্বারা কখনোই সম্ভব না এবং পারি না, করি না। তবে হচ্ছে কোনো কাজ নিয়ে যে একটা নতুন মানুষ আসছে, তাকে একটা কাজ আমি যতটুকু জানি, সে আজকে আসছে এই কাজটা সম্পর্কে, সে হয়তো কাজ করে আসছে, কিন্তু এই কাজটা সে শিখলে অনেক খুশি হবে, আমারও ভালো লাগবে, সেও অনেক স্যাটিসফাই হবে যে আপা আমি নতুন আসছি, আমাকে অ্যাকসেপ্ট করছে এবং সুন্দরভাবে এই কাজটা দেখায় দিছে। কিংবা কোনো ভাই এরকম, আপনি চেষ্টা করেন একটু ব্যালেন্স করে নেওয়ার চেষ্টা করেন। অনেক ধন্যবাদ আপা। আমরা কিন্তু একদম শেষ পর্যায়ে চলে আসছি। খুব মানে ছোট করে জানতে চাই মৌসুমী আপা, আপনার কাছে আমি জানতে চাই এই যে প্রশ্নটা আমি করেছিলাম হাসিনা আপাকে, ব্যালেন্স করতে হলে ছোট করে একটু বলবেন যে কিভাবে ব্যালেন্স করা যায় আসলে এই যে খুশি করতে যে রেশারেশির বিষয়টা হয়ে যায়। আচ্ছা, এটা কর্মক্ষেত্র হোক বা সংসার হোক বা ব্যক্তিগত জায়গায়, এই যে এখন কর্পোরেট ওয়ার্ল্ডে একটা খুব প্রচলিত কথা আছে না, টার্গেট। আসলে কর্পোরেট ওয়ার্ল্ডে না, বাজেটেও টার্গেট থাকে সব ক্ষেত্রে। হ্যাঁ, তো আপনি না খুশি করার একটা টার্গেট সেট করে নিলে খুব ভালো হয়। অঙ্ক আসলে জীবনে সব জায়গায় লাগে, রান্নার চাল ডালের হিসেবেও লাগে, ওই খুশির পরিসংখ্যানেও লাগে। আপনি হিসেব করে নেন যে আমার আয় এটুক এবং মনের জোর এতটুক, গায়ের জোর এতটুক, এই দিয়ে আমি এই করতে পারবো। এবার এটার একটা বন্টন করে নেন একটু অঙ্কের হিসেব করে, তাহলে একটা ব্যালেন্স করা যায়। খুব খুশি না হলেও কেউ খুব অখুশি থাকবে না। এই কথার সূত্রে মৌসুমী আপু আপনি কি বলেন একটু বলুন।
মৌসুমী আপু বলেছেন, জ্যোতি আপু বলবেন। মৌসুমীদের সাথে আমিও একমত, আসলে নিজেকে সেট করে নিতে হবে, তো রেশারেশিটা যেন না হয়, তার সাথে যেন আমি একটু খোলামেলা ভাবেই আলোচনা করি যে আপনি তো এটা ভালো করেন, আপনার এই দিকটার মতো করে কম্পিটিশনে যাওয়ার যোগ্যতা আমার নেই, আপনাকে কপি করতে পারি, কাছাকাছি পৌঁছাতে পারি, কিন্তু আপনি আপনার জায়গায় সেরা। তো সেক্ষেত্রে আমিও চেষ্টা করবো, আপা বা ভাই, দাদা, আমাকে একটু সহযোগিতা করবেন, আমি আছি আপনার পেছনে। আর আমি যদি আরেকটু ভালো কাজ করতে চাই তাহলে আপনি আমাকে একটু সহযোগিতা করবেন। হ্যাঁ, কিন্তু কোনো কম্পিটিশনে আমি আপনার সাথে যাব না, কারণ ওই জায়গাতেই আপনি সেরা, আমি আপনার পেছনে হাঁটছি। অনেক চমৎকার একটা টেকনিক। যারা আজকে আমার সাথে জুমে জয়েন করেছিলেন সবার সাথে আমি কথা বলতে পারিনি, এই কারণে আন্তরিকভাবে দুঃখিত। নার্গিস আপু, আশা করছি পরবর্তী আড্ডায় আপনার সাথে আমরা কথা বলবো। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আর আপনাদেরকেও অনেক ধন্যবাদ এই চমৎকার আড্ডায় আমাকে সঙ্গ দেওয়ার জন্য। আসতে পেরে খুবই আনন্দিত। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা সেই কামনাই করছি। দর্শক, খুশি রাখা, খুশি থাকা, এই ব্যালেন্সের মাঝেই যেন আমাদের সামনের দিনগুলো কাটে, এই আশায় আজকের আড্ডাটা শেষ করছি। আগামী আড্ডায় আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আমাদের সাথেই থাকবেন।